জুলাই বিপ্লবের বিরোধিতা ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার। চুরি ছিনতাই রোধ বাড়ানো হচ্ছে টহল। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও পূর্ব তিমুর। সংবাদ সম্মেলনে দুদেশের শীর্ষ নেতার ঘোষণা, চুক্তি ও সমঝোতা স্মারক সই। এবং আগামীকাল ৫৪তম মহান বিজয় দিবস। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের মধ্যে অস্বস্তি তৈরি হলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জনগণকে জানানো জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, বাঙালি জাতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপশক্তির বিরুদ্ধে বারবার বিজয় অর্জন করেছে। এই জাতি কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না দাবি করে তারা বলেন, জুলাই বিপ্লবে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারের পথকে সুগম করতে হবে। বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের স্বার্থে। অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই। লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন। যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না। আগামী নির্বাচনে যত বিলম্ব হবে তত এই দেশে ষড়যন্ত্র বাড়তে থাকবে। আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, অপশক্তি বারবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাই জনরোষে পড়ে তাদের বিদায় নিতে হয়েছে। পলাতক স্বৈরাচার গত ১.৫ দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর ১৯২৪ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তিনি বলেন, ভোটাধিকারের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়েছে। সব অস্পষ্টতা কাটিয়ে শিগগিরই নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের যাত্রা শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। এ সময় নেতাকর্মীদের জনসমর্থন আদায়ে জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তা কর্মচারীদের আলাদা স্ল্যাব বা ধাপ থাকবে। কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করবে এ সংক্রান্ত কমিটি। এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। এছাড়াও পদবঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে উপরের গ্রেডের পদমর্যাদায় আর্থিক সুবিধা দেওয়া হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাঘ খেয়ে ফেলছে এই হরিণকে। তাই দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন প্রায় ১৫ লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ ২০১৫ সালে বেতন বাড়ানো হয়। ৫ বছর পর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার।
তার বদলে দেয়া হচ্ছে বছরে 5% ইনক্রিমেন্ট। জিনিসপত্রের দাম শতকরা 10 টাকা বেড়ে যাওয়ায় 5% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার। এ ভাতা বিশেষ এক ধরনের সুবিধা যা মূল বেতনের সাথে যোগ হবে। কত শতাংশ দেয়া হবে তা নির্ধারণ করবে কমিটি। যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। সেটাই কমিটি সাজেস্ট করব, চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। এদিকে পদবঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করে আসছেন। এমন 764 জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা প্রদানের সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। দ্রুত তা বাস্তবায়ন করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এর আগে একটি প্রতিবেদন জমা দেয় বিএনপি গঠিত জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি। আওয়ামীপন্থী কর্মচারীদের সরিয়ে দেবার সুপারিশ করেন কমিটির প্রধান ইসমাইল জবিউল্লাহ। তারা বসে আছে বিভিন্ন জায়গায়, খাপটি মেরে এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি রিমুভড। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবের বিরোধিতা ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে সারা দেশে অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ ছাত্রলীগ সহ কেউ বিশৃঙ্খলা চেষ্টা করলে কঠোর হাতে দমনে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চুরি ছিনতাই রোধে পুলিশের টহল বাড়ানো হচ্ছে। বিজয় দিবস, বড়দিন কিংবা 31st নাইট কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কাও নেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে দুই উপদেষ্টা এসব কথা বলেন। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 4 মাস আগেও যে দল রাস্তা কাঁপাতো তারা এখন নিজেরাই কাঁপছে। বিভিন্ন স্থানে করছে ঝটিকা মিছিল। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে আটক হন ছাত্রলীগের 2 নেত্রী। ঝটিকা মিছিলে নেতৃত্ব দেবার অভিযোগে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদীকে। আওয়ামী লীগের বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, দলটিকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না, জোরদার করা হবে পুলিশি অভিযান। গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ডিসেম্বরের বিশেষ দিনগুলো ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। তাবলীগের দুপক্ষের বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা পার্টিদের সাথে 18 তারিখে আমরা আবার তাদের সাথে বসব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 3 সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে NDM এর চেয়ারম্যান ববি
ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদককে নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পূর্ব তিমুর ও বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চান ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসকে বন্ধু ও মেন্টর উল্লেখ করে তিমুরের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অংশীজন হিসেবে পাশে থাকবে তার দেশ। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরের দ্বিতীয় দিনে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয় 3 বাহিনীর একটি চৌকস দল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি ও ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়। স্বাক্ষরিত হয় চুক্তি ও সমঝোতা স্মারক। যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সামনে নিজেদের দীর্ঘদিনের পুরনো বন্ধু হিসেবে পরিচয় তুলে ধরেন। এ সময় প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেন, ডক্টর ইউনুস আমার বন্ধু ও মেন্টর। জন এফ কেনেডি, মহাত্মা গান্ধীর মতো বিশ্বব্যাপী পরিচিত নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে পাশে থাকবে পূর্ব তিমুর। অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশকে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশের ব্যবসায়ীদের বলবো, আমাদের দেশ সফর করুন এবং কি ধরনের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা যায় তা পর্যবেক্ষণ করুন। ডক্টর ইউনুস বলেন, প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা মাইক্রো ক্রেডিটের অনেক বড় ভক্ত। বিগত শেখ হাসিনা সরকার আমাকে যেন হয়রানি করতে না পারে সেজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন আদায়ে ভূমিকা রেখেছেন তিনি। আন্তর্জাতিক সকল ফোরামে পূর্ব তিমুরের সমর্থন চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে আলোচনায় পূর্ব তিমুর আমাদের সহযোগিতা করবে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমাদের সম্পর্ক আরো সমৃদ্ধ হবে। 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে এ সময় ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। এর আগে হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন হোসে রামোস হোর্তা। এদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে 4 দিনের সফরে শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ ভোগান্তি শেষে অবশেষে চালু হলো শিববাড়ি ঢাকা রুটে বিআরটি প্রকল্প। পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে 10টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে গাজীপুর ঢাকা রেল রুটে 2 জোড়া কমিউটার ট্রেন সার্ভিস। দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গাজীপুর প্রতিনিধি তথ্য ও ছবিতে তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর সড়কের উপর চাপ কমাতে 2011 সালে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প হাতে নেয় সরকার। 4 বছরের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও তার সুফল পায়নি রাজধানীবাসী। প্রায় 1 যুগ পর বিজয় দিবস উপলক্ষে উদ্বোধন করা হলো শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি বাস চলাচল। পরীক্ষামূলকভাবে 10টি বাস দিয়ে এ সেবা চলবে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বিআরটিসির বাস চালু করেছি। আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। একই দিনে উদ্বোধন করা হয় গাজীপুর থেকে ঢাকাগামী 2 জোড়া কমিউটার ট্রেন। ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এই সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে বলে জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আগামী 26 মার্চ ঢাকা নরসিংদী ঢাকা এবং
ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বিজয়গাথা। দেশ যখন বিপদে তখন জীবনের মায়া হয়ে পড়ে তুচ্ছ। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন বীর মুক্তিযোদ্ধা শওকতুর রহমান চিনু, যিনি খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে, ছিলেন আইসিসির প্যানেলভুক্ত ও টিভি আম্পায়ার। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরে এসে এখনও তার আক্ষেপ, প্রিয় মাতৃভূমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। নড়াইলের এই বীর মুক্তিযোদ্ধার কথা জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM আশরাফ। 1971-এর মুক্তিযুদ্ধ, শহীদ হলেন কত বীর, কারো কথা জেনেছি, কারোটা থেকে গেছে অজানাই, হারিয়ে গেছে নাম না জানা কত প্রাণ। প্রতিরোধের থেকেই কিন্তু একটা প্রতিশোধের একটা স্পৃহা জাগলো, যে এর একটা প্রতিশোধ নিতেই হবে, এবং নিতে গেলে এটা গ্রহণ করতে গেলে কি করতে হবে, আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধ করতে হবে। আমরা হয়তো শেষ হয়ে যাব, আমাদের নিজেদেরকে উৎসর্গ করব, বাট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন আমরা একটা ভালো কিছু দিয়ে যেতে পারি। শওকতুর রহমান চিনু 70-এর যাত্রী, মুক্তিযুদ্ধ নিয়ে অক্লান্ত কথা বলতে পারেন, তবে কিছু কথা বলতে বলতে কিংবা শুনতে শুনতে ক্লান্তি আসে না, মনে হবে যেন ফিরে গেছেন সেই যুদ্ধকালীন সময়টায়। আমরা কালিয়া থানায় অ্যাটাক করলাম, যেটা নড়াইলের একটা বেশ প্রভাবশালী ওখানে রাজাকারদের খুব ইয়ে ছিল, ওই আক্রমণটায় আমরা সফল হতে পারি। আচ্ছা, কেন? ডিউ টু হলো যে আমাদের যে এলএমজি ম্যান ছিল, গানার কিন্তু তার এলএমজির ম্যাল ফাংশন হয়ে গেছিল, মানে ওটা কাজ করতেছিল না। রাজাকাররা আমাদের পুরো ঘেরাও করে ফেলছে। এখন ওখানে তাদের সাথে আমাদের এই 25 থেকে 20 মিটার এর মধ্যেই কিন্তু সামনাসামনি আমরা একটা ব্রাশ ফায়ার করলাম, একটা ওদের কিছু মারা গেল, আমাদের কারোর গুলি লাগলো না। ওখান থেকে আস্তে করে আমরা রিট্রিট করলাম, 30 থেকে 40 ফিট উঁচু হবে, নিচে খাড়ি, সবাই ওখান থেকে জাম্প করলাম। এই যুদ্ধটার সময় মনে হয়েছিল যে এই মনে হয় আমাদের শেষ। সেদিন তিনি ফিরে এসেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। এরপর অনেক যুদ্ধেই অংশ নিয়েছিলেন। এর মধ্যে 10 ডিসেম্বর নড়াইলকে মুক্ত করার শ্বাসরুদ্ধকর দিনটি স্মৃতিপটে এখনো জ্বলজ্বলে। ওয়াবদাতে হলো ওদের মেইন হেডকোয়ার্টার, এইটাকে আমরা আক্রমণ করে দিই। আমরা ফায়ার ওপেন করলাম ভোর 3টা-4টার থেকে, বৃষ্টির মতন গুলি। ওদের কাছে এলএমজি আছে, ভালো পজিশনে আছে, ওদের কাভারিং ভালো। আমাদের ভিতরেই একজন দেখা গেল যে এলএমজি নিয়ে বসে আছে, ব্যারেলটা দেখা যাচ্ছে। সে অ্যাজাম্পশন করলো যে ব্যারেলের ঠিক এই পাশেই নিশ্চয়ই তার মাথাটা হবে। ওই ব্যারেল দিয়ে সে ফায়ার করলো, দেখা গেল যে এলএমজি ম্যান শেষ। বাবা ভাই সহ পরিবারের 5 জনই মুক্তিযোদ্ধা। নড়াইলের এই বীর বলেন যে স্বপ্ন নিয়ে তারা দেশ মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা পূরণ হয়নি। আশঙ্কা 2024-এর জুলাইয়ের যোদ্ধারাও সেই মর্যাদা পাবেন কিনা। অতীতে সবসময় আমরা এইভাবেই নিগৃহীত হয়েছি এবং অপমানিত হয়েছি। অদ্যাবধি আমরাও হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম যে এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, আমার মনে হয় তারাও যে খুব একটা ভালো অবস্থানে থাকতে পারবে। এই জীবন সায়ান্নের শেষের দিকে এসে আত্মবিশ্বাসটুকু আমি হারাই ফেলছি। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল 16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবস। বিজয় দিবসে জাতীয় শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। কাল মহান বিজয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করবে জাতি। শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। 16 ডিসেম্বরের ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কূটনীতিক সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ভরে উঠবে স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসকে সামনে রেখে বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনারের পরিচ্ছন্নতা ও সাজসজ্জায়। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে পুরো এলাকাকে আনা হয়েছে সিসিটিভির আওতায়। এবারে ভিন্ন প্রেক্ষাপটে এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। একে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। ভিভিআইপি তাদের নিরাপত্তাটা মাথায় রেখে আমরা পুরা ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বস্তরের মানুষের ভালোবাসার স্পর্শ পেতে প্রতীক্ষায় এখন জাতীয় স্মৃতিসৌধ চত্বর। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ব্যুরো রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 10 টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া সহ ডাক অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ বই উপহার দেন। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এতে উঠে আসে কোটা আন্দোলনে বুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণের বর্ণনা। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি ও কোটা আন্দোলন নিয়ে মঞ্চনাটক করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক আবু বোরহান, মোহাম্মদ বদরুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আসছে বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যবসায়ীদের যৌক্তিক কর দিতে হবে। গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন। এজন্য দরকার মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা। শরফুল আলমের রিপোর্ট। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য ফোরাম বাংলাদেশ। এই সময় বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান। এর জন্য দরকার রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে অর্থনৈতিক সংস্কারের উপর। এই নিশ্চয়তা না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। সমন্বিত, কার্যকর, আস্থা প্রবর্ধক একটি কর্মসূচি খুবই মধ্যমেয়াদে দরকার হয়ে পড়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি আর ব্যাংক খাতের সংকটের পরেও দেশের অর্থনীতি খাদের কিনারায় নেই। তবে চাঙা করতে দরকার মধ্যমেয়াদী পরিকল্পনা। আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা হার কমানো ও যৌক্তিক কর দিতে হবে বলেও জানান তিনি। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি ফর দ্য বিজনেসম্যান। প্লিজ, আই টেল ইউ, things of undue concessions, so-called incentives are over. এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। I've been reviewing different SROs, different tax measures, and one of the major challenge for which I am talking. আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ব্যবসায় পরিবেশ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন নীতি নির্ধারকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য নয়, বিগত সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং ভুল নীতির কারণে মূল্যস্ফীতির কষাঘাতে জনগণ, এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদদের। চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে এক কর্মশালায় আলোচকরা জানান, দেশে নতুন করে 1,78,00,000 মানুষ দরিদ্র হয়েছেন। এজন্য বিগত সরকারের উচ্চাভিলাষী ও অবাস্তব বাজেট রিভাইজ করে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এলডিসিতে উত্তরণ নিয়ে এই কর্মশালার আয়োজন করে গবেষণা সংস্থা র্যাপিড। এতে আলোচকরা জানান, মূল্যস্ফীতির সাথে আয় না বাড়ায় চলতি অর্থবছরেই 6% মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে। দরিদ্র, চরম দরিদ্র ও ঝুঁকিপূর্ণ 3 শ্রেণীতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় 2 কোটি মানুষ। গত 2 বছরে তাদের ক্রয় ক্ষমতা কমার কারণে সব মিলায়ে গরিব এবং ঝুঁকিপূর্ণ জনসংখ্যা 1,78,00,000 আগে যেটা ছিল সেটা চেয়ে বেড়ে গেছে। যদিও আন্তর্জাতিক কারণগুলোকে বা যেগুলোকে বলা হয় এক্সটার্নাল শকস, সেগুলোর কথা বলা হয়েছে। ইনফ্লেশনটা বেড়েছিল, এটা পুরোপুরি সরকারের পলিসি ম্যানেজমেন্ট, দুর্নীতি সবকিছু মিলে, বিশেষ করে অতিরিক্ত টাকা সরবরাহ করা হয়েছিল। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের স্কিমগুলো আছে সেগুলোর অ্যালোকেশন আমরা ডাবল করতে পারি কিনা। অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, বিগত সরকার অর্থনৈতিক সমৃদ্ধি দেখাতে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য পরিবেশন করেছিল। এতে দেশের সামগ্রিক অর্থনীতির বাস্তব চিত্র ফুটে ওঠেনি। এ অবস্থায় 2026 সালে মধ্যম আয়ের দেশে নিজেদের উন্নীত করা ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন তারা। বৈষম্যহীন অর্থনীতি, তো সেখানে ইনইকুয়ালিটিকে যতটুকু কমানো যায় অবশ্যই আমরা সেটাকে চিন্তা করছি। যে এই বাজেটটি ছিল 7,97,000 কোটি টাকা, অবভিয়াসলি সেটা একটা অ্যাম্বিশাস বাজেট, কিন্তু সেটাকে রিভিজিট করা তার একটা বাধ্যবাধকতা আছে। দেশের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে করের আওতা সম্প্রসারণ এবং এনবিআরকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির অধীনে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে এটি নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে দাবি প্রতিষ্ঠানটির। সন্ধ্যায় মাগুরার স্টেডিয়াম পাড়ায় দি রয়্যাল পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলা ডিলারের উদ্বোধন করে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন DGM সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ জিয়ারুল ইসলাম, AGM বিদ্যুৎ কুমার বণিক, সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আমিনুর ইসলাম, AK অলোকমা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন গণমাধ্যম ABC নিউজের কররা মারহানের মামলা নিষ্পত্তির জন্য $15 বিলিয়ন বা $1.5 কোটি পাচ্ছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমটির উপস্থাপক জর্জ স্টেফানোপৌলোস বলেছিলেন, ট্রাম্প ধর্ষণের জন্য দায়ী। তবে যে মামলায় উপস্থাপক একথা বলেছিলেন, পরে বিচারক রায় দেন ট্রাম্প ধর্ষণ নয়, যৌন হয়রানির জন্য দায়ী। নিউইয়র্ক আইনে যৌন নির্যাতনের আলাদা সংজ্ঞা রয়েছে। আইন অনুযায়ী সব যৌন নির্যাতন ধর্ষণ নয়। মামলা মীমাংসার শর্তানুসারে ট্রাম্পকে $1.5 কোটি দেবে। অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর সংবাদ মাধ্যমটিতে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি। ওইসব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই রিপাবলিকান নেতা। একই সাথে ট্রাম্প বলেন, শুধুমাত্র বৈধ উপায় যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে। সিলেটে জকিগঞ্জ কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর 2100 শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার মাধ্যমে 500 জনকে 3টি গ্রেডে এই বৃত্তি দেওয়া হবে। দুপুরে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এই বৃত্তি কার্যক্রমের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ট্রাস্টের সচিব মোহাম্মদ শাব্বির আহমদ। এতে বক্তব্য রাখেন ট্রাস্টের সহসভাপতি ATM সেলিম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট। এ সময় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, কলম, খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ কঠিন হবে বলে জানালেন অধিনায়ক লিটন দাস। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে সেন্ট ভিনসেন্টে কাল ভোর 6টায় মাঠে নামবে টাইগাররা। ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হাওয়াই সফরকারী দলের মনোবল এখন তলানিতে। SM আশরাফের আরেকটি রিপোর্ট। টি-20 সিরিজের আগে ভেন্যুতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল একদিনই। সিরিজ শুরুর আগে তা ভেসে গেছে বৃষ্টিতে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিটাও নিতে পারেনি বাংলাদেশ। এই সংস্করণে ধারাবাহিক নয় জাকের আলী, আফিফ হোসেনরা। এবছর 21 ম্যাচে জয় মাত্র 9টিতে। লিটন দাস সে কথা স্মরণ করেই বললেন, কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। গতকালকে আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেকদিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। অন্যদিকে এই ফরম্যাটই সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্যারিবীয়রা। তার উপর নিজেদের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধাও পাচ্ছে তারা। বাংলাদেশের অধিনায়ক তাই পিছিয়ে রাখছেন দলকে। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কিভাবে